প্রতিষ্ঠানকে ঘিরেই কিন্তু আমরা এই কবিরাট বাস করি। কারণ এই কবিরাটের যেটুকু সম্মান পরিস্থিতি প্রতিষ্ঠিত হয়েছে সেটাই কবিরাট সরকারি কলেজ, কবিরাট আলিম মাদ্রাসা, কবিরাট সরকারি উচ্চ বিদ্যালয়, এই প্রতিষ্ঠানগুলো ঘিরে, এই প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো আমরা এই কবিরাটের মানুষগুলো যে সম্মানের জায়গায় আজকে আসছি এটা সম্ভব হতো না। কবিরাট উপজেলা হওয়ার পিছনেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ এই প্রতিষ্ঠানকে ঘিরেই এই অঞ্চলের মানুষ এই কবিরাট কেন্দ্রিক, আর যার কারণে এই অঞ্চলের মানুষ কবিরহাট উপজেলাকে সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের সমাজটা এমন, যারা কাজ করে তাদেরই সমালোচনা হয়। যত ভালো কাজ করবেন, যে আপনার সমালোচক সে আপনার সমালোচনা করবে, তার মুখ তার হাত কিন্তু বন্ধ হবে। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। আপনি ধরো যত ভালো কাজ করবেন, সে যদি আপনার পছন্দ লোক না হয় সে আপনার সমালোচনা করবে। একটা প্রতিষ্ঠানের মতোই আজকে আমরা এখানে পরিবেশটা খুব সংক্ষেপ করেছি, যেহেতু বন্যা, যেহেতু অনুষ্ঠানটা করতে হবে, যেহেতু এটা একটা কার্যক্রম শুরু হয়ে গেছে, কমিটি ঘোষণা হয়েছে, যেটা কাজ তো বসে রাখা যায় না, কাজটা করতে হবে। কাজ করতে গেলে একটু ছোটখাটো আনুষ্ঠানিকতা দরকার হয়। যার কারণে আমরা ওইভাবে কাউকে বলি না, কাউকে আনার সুযোগ হয় না। আমাদের এখানকার কবিরাট মাদ্রাসা কিন্তু যারা আপনারা আছেন তাদের সেদিনকে আমরা বলেছি। আর বিশেষ করে পৌরসভা জামাত ইসলামের সভাপতি মাওলানা ফজলুল্লাহ সাথে বলেছি, আমাদের আব্দুল হালিম যারা এদের সাথে কিছুটা সম্পৃক্ত থাকতো, আবার আমাদের নুরুল ইসলাম দোয়েল শিবিরের ওদেরকেও বলেছি দুই চারজনকে, আর আমাদের এখানকার যারা মাদ্রাসায় গেলে দুই চার পাঁচজন মুরব্বী আছে ওদেরকে আমরা বলেছি থাকার জন্য। ওদের হয়তো কোনো ব্যস্ততা আছে তার কারণে আসতে পারেনি। আমার বাবা এই মাদ্রাসার দীর্ঘ সময় দায়িত্ব ছিলেন। তখনকার সময়ে আমাদের অঞ্চলের সর্বজন সদ্য মহরুম মাওলানা মাওলানা সাহেব এখানকার প্রিন্সিপালের দায়িত্ব ছিলেন, আমাদের প্রদীপ সাহেব ছিলেন। এই মাদ্রাসা সভাপতি হওয়ার আগেও একটা কথা বলি, মানুষ সমালোচনা করে এটা উত্তর আপনার দিতে গেলে আপনার সারা জীবন শেষ হয়ে যাবে, বাকি কাজ হবে না। আমাকে যখন আমার মামা এখানে আসেন, যখন বুনিয়াদি স্কুলের সভাপতির প্রস্তাব করলেন আমাকে, আমি নাম এখন এই কাজগুলো আসলে এটা একটা দায়িত্ব। তো যারা কোনো লাভ খুঁজে না তাদের জন্য এটা একটা বোঝা। কারণ আপনি দায়িত্ব পালন করতে হবে, বিভিন্ন সময় ভূমিকা রাখতে হবে, আর কোনো কারণে একটু এদিক সেদিক হলে আপনার সততা নিয়ে প্রশ্ন উঠবে। আমি বহুবার না করেছি, কিন্তু ওনাদের আন্তরিকতার কারণে, ওখানকার প্রতিষ্ঠান প্রধানের আন্তরিকতার কারণে আমি আর না করে থাকতে পারি না। ওনারা আমার বুনিয়াদি স্কুল সভাপতি সর্বসম্মত করে বানিয়েছেন, অনেক অনুরোধ করে বানিয়েছে। এরপরে সাদের স্কুলের সভাপতির প্রস্তাব আসছে, আমার স্থানীয় বাবা সবাই গিয়েছে, হেডমাস্টার নিজেও করতে চায়, আমি রাজি হই না। আমি প্রকাশ্যে বলতেছি, এখানে অনেকে আছে বিষয়টা আমাদের নিজেরা হতে চেয়েছে, আমি তাদেরকে বলছি যে তাদেরকে বানান, আমি নিজেও চাই তারা হোক। পরবর্তীতে তাদের কিছু কিছু আইনি জটিলতার কারণে তারা সবাই মিলে আমার নামটা প্রস্তাব করে আসছে, স্থানীয় বাবা এখানে প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত তারাও। পরবর্তীতে আমি সেটা আর গ্রহণ করি না, আমি বলছি যে না, আপনার স্থানীয় বাবু যাই কাউকে দেন, আমার কোনো আপত্তি নেই, আমি খুশি হয়েছি আপনারা আমাকে বানাতে দেন। বহুদিন এটার জন্য প্রায় 2-3 মাস ওরা অপেক্ষা করছে, কিন্তু আমি সর্বশেষ না করে দিই। এরকম আরো 2-1টা প্রতিষ্ঠান থেকে প্রস্তাব আসছে। সর্বশেষ এই মাদ্রাসা থেকে যখন প্রস্তাব আসছে, প্রথম প্রস্তাবটা কিন্তু আমাকে রুলারিং পাই দিয়েছে, উনি এখানে উপস্থিত আছে। উনি কিন্তু আমার দল করেন, আমার কোনো আত্মীয় নয়। হয়তো একটুকু দুর্বলতা থাকতে পারে, উনি আমার ওয়ার্ডের লোক, এটা একটা দুর্বলতার কারণ হতে পারে, কিন্তু উনি আমার দলও করে না, আমার কোনো আত্মীয় অনুষ্ঠান আত্মীয় নয়। তা আমি বলছি ভাই আমার দরকার নাই, আপনার যাকে ভালো লাগে তাকে ঠিক করেন। বলবেন না, আমরা আপনাকে বানাবো। আজকে উনি আমাদের অধ্যক্ষ মহোদয় এখানে আছেন, মাওলানা শামসুদ্দিন সাহেব। উনি বহুবার বলার পরও বহুবার ওনাকে বলছি যে আমাকে মাপ দেন, আপনার অন্যভাবে কোনোভাবে করেন। উনি সামনে আসেন, ওনার মতো লোক তো আর মিথ্যা কথা বলবো না। আর আমি ওনার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো বহুবার, অন্তত 10-20 বার হবে। যারা আগ্রহী ছিল তাদের কথা আমি বলছি, এখন তো ওনার অনেকে আছে, দুই-একজন আগ্রহী, দেখেন ওদেরকে দিলে আমার কোনো আপত্তি নেই, একজন হইলে হয়, অসুবিধা। কিন্তু যে কোনো কারণ হোক, ওনাদের আন্তরিকতা বা বিভিন্ন কারণে আমাকে এখানে আসতে হয়েছে, করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের সাথে
আমাদের সম্পর্কিত বিষয়ে একটা কথা বলবো, যারা সংরক্ষণ করবো না, সম্ভবত 2002 অথবা 3 সালের কথা। সারা বাংলাদেশে এরকম কোনো নজির নেই, যেটা বলতে চাচ্ছি 2002 অথবা 3 সালের কথা। আমাদের এই প্রতিষ্ঠানের কেন্দ্র ছিল এই কবিরহাট। সেই কেন্দ্রটা বাতিল হয়ে কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে সুবর্ণচর। পরীক্ষার আগের দিন আমার আব্বা তখন এখানকার দায়িত্বে, আর প্রিন্সিপাল সাহেব আমার বললো যে অবস্থা আমাদের ছেলেগুলোকে ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলো, কবিরহাট থেকে সুবর্ণচর পরীক্ষা দেবে। এটা পরীক্ষার আগের দিনের কথা বলতেছি, আগামী দিন পরীক্ষা আজকে ওনারা আমার এটা বলতেছে। তখন মুকুল সাহেব আইন মন্ত্রী, ঢাকা সহ যাওয়া লাগেনি, দরখাস্ত দেওয়া লাগেনি, শুধু কবিরহাট থেকে বসে বা স্যারের সাথে কথা বলছি, স্যার আমার বাবা ওই প্রতিষ্ঠানের সভাপতি, এই প্রতিষ্ঠান দীর্ঘ সময় এখানে কেন্দ্র ছিল, আজকে কেন্দ্রটা চেঞ্জ হয়ে গেছে, আগামী দিন পরীক্ষা এখান থেকে সুবর্ণচর পরীক্ষা দিতে হবে। তখন রাস্তার অবস্থা আরো অনেক খারাপ। এটা স্যার আমার একটা সম্মানের বিষয়। বাংলাদেশের কোথাও এই নজির নেই। আগামী দিন পরীক্ষা আজকে বিকেলবেলা পরীক্ষা কেন্দ্র আবার কবিরহাট নিয়ে আসা হবে। আবার বাংলাদেশের কোথাও এই নজির না, কোথাও না। বারিস্টার মধ্যে আমাদেরকে বুঝতে পারি না, এই কারণে বারিস্টার মধ্যে আমাদের ঋণ, আমরা এই অঞ্চলের মানুষ 200 বছরে শেষ করতে পারবো না, 200 বছর। বারিস্টার মধ্যে আমাদের মতো লোকের কাছে 1 মিনিটের পরে যে কাজ করা সম্ভব, এখনকার সময়ে 10টা 20টা মন্ত্রী একসাথে 1 মাস 2 মাস সময় দেওয়ার পরও এই কাজ করা সম্ভবপর নয়। অনেক নজির আছে। এই কবিরহাট উপজেলা হবার কোনো সুযোগ ছিল না, কোনো অবকাঠামো ছিল না। 7টা ইউনিয়ন লাগে, 2টা ইউনিয়ন আমাদের এখানে আসতে রাজি হয় না। আমরা নেতৃত্ব পরিষদ মোতাবেক করি, স্যার আমাদের দীর্ঘদিনের দাবি চট্টগ্রামের ভিতর 2 ইউনিয়ন বাদ দিয়া আর বাকি 2টি ইউনিয়নকে ভাগ করে 2টি ইউনিয়ন বাড়াই দিচ্ছে। সর্বশেষ জাতীয় একনেকের বৈঠক, অর্থনৈতিক বৈঠক, এটা একটা নির্দিষ্ট সময় হয়। মোদী সাহেব 3 মাস পিছিয়ে দিয়েছেন। বাংলা স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের ইতিহাসে মনে হয় নজির নেয়। নির্দিষ্ট টাইমে জাতীয় অর্থনৈতিক কমিটির বৈঠক পিছিয়ে দেওয়া, এই নজির মনে বাংলাদেশের ইতিহাসও নেয়। 3 মাস পিছিয়ে দিয়ে, তখন ক্ষমতা আমাদের শেষের দিকে, ক্ষমতা শেষ বছর 3 মাস পিছিয়ে দিয়ে 2 ইউনিয়ন ভাগ করে 4 ইউনিয়ন করে মোদী সাহেব কবিরহাটকে উপজেলা করছে। আরেকটা কথা বলি, এই যে গ্যাস দেখছেন কবিরহাট পর্যন্ত আসে না, জামতলা পর্যন্ত আসছে। সারা বাংলাদেশের 2001 থেকে 2005 পর্যন্ত, তার আগ থেকে গ্যাসের সংকটের কারণে গ্যাসের লাইন এক্সটেনশন বন্ধ সারা বাংলাদেশে, আইন করে বন্ধ, এখনো বন্ধ। ঢাকা শহরে এখনো বাসা বাড়িতে গ্যাসের লাইন দেওয়া হয় না, ওই যে আইন জাতীয়ভাবে এটা সিদ্ধান্ত। আপনারা কল্পনা করতে পারবেন না, শুধুমাত্র নোয়াখালীর 5 এলাকায় বসুরহাট থেকে ঘুরে সর্বপ্রথম ওয়াজেল কাদের বাড়িতে গ্যাস ছিল না, সর্বপ্রথম ওয়াজেল বাড়িতে গ্যাসের সংযোগ, সেখান থেকে ঘুরে পেশকার হোটেল হয়ে শাহদিরাট, সেখান থেকে ঘুরে বসুরহাট হয়ে বুইয়ারহাট হয়ে কবিরহাট হয়ে শাহদিরাট লাইন সংযোগের সিদ্ধান্ত দেওয়া হয়, টাকা বরাদ্দ দেওয়া হয়। সর্বশেষ 111 আসার কারণে টাকা বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার কারণে জামতলা থেকে আর এদিকে আসতে পারে নাই। ওই যে 111 সরকারটা বন্ধ করে দিয়েছে, পেশকার পর্যন্ত আছে, পেশকার থেকে আর এদিকে আসতে পারে নাই। আর বাংলাদেশের কোথাও গ্যাসের লাইন এক্সটেনশন হয় নাই। আপনারা কল্পনা করতে পারেন, এটা কল্পনারও বাইরের বিষয়। আরেকটা বিষয়, সারা বাংলাদেশে নিয়ম ছিল এক উপজেলায় 2টা সরকারি স্কুল, 2টা সরকারি কলেজ করা যাবে না। সারা বাংলাদেশের জন্য আইন ছিল, জাতীয়ভাবে আইন ছিল। একমাত্র ব্যারিস্টার মওদুদ আহমেদ, তখন আমরা সদর উপজেলার সাথে, কবিরহাট সদরের সাথে আমরা এই কবিরহাট কলেজকে নিয়ম ভঙ্গ করে, জাতীয় নিয়ম ভঙ্গ করে কবিরহাট কলেজকে সরকারি কাজে করা হয়েছে। একমাত্র ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই অঞ্চলে অনেক উন্নয়ন, অনেক কর্মকাণ্ডের সাথে আমরা যারা ব্যারিস্টার মওদুদ আহমেদ কর্মী, আমাদের অনেক শ্রম রয়েছে। অনেকে আজকে সমালোচনা করে, সমালোচনার কথা একটাই বলি, এই কবিরহাট পৌরসভায় 2001 থেকে 2006 পর্যন্ত ব্যারিস্টার মওদুদ আহমেদকে দিয়ে, তখন প্রফেসর দুলার এখানে পৌরসভার মেয়র ছিলেন, আমরা নেতৃবৃন্দ মোদী সাহেবকে অনুরোধ করে, সহযোগিতা করে, না খেয়ে না দিয়ে সকালে গিয়ে রাত্রে বাইরে যেতাম মোদী সাহেবের অফিস থেকে। এখানে বাংলা আছে সবচেয়ে বেশি, সে আমার সাথে গেছে, আমাদের অনেক নেতৃবৃন্দ আমার সাথে গেছে। এখানে আমরা যে উন্নয়ন করছি, যে রাস্তাগুলো ফাঁকা করছি, যে ভবন করছি, যে কমিউনিটি সেন্টার করছি, মানুষের যে বাড়ির দরজা করছি, যে পাবলিক টয়লেট করছি, তারপরে আর
5% রাস্তা ভ্রমণ কেউ দেখাতে পারে নাই গত 18-20 বছর। পারছে? পারে নাই। এরপরও মানুষ সমালোচনা করবে আপনার, যে জীবনে কোনো কাজে আসে না, এলাকার কোনো গুরুত্বপূর্ণ কাজে, কোনো প্রতিষ্ঠানের কাজে আসে নাই, আপনারা যারা সেটা কোনো না কোনোভাবে প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে, সামাজিক কাজে থাকবেন, আপনার সমালোচনা করবে ফেসবুকে দিয়ে, ফেক আইডি দিয়ে। তো এদের উত্তর দিতে গেলে সারা জীবন আপনার এইদিকে শেষ হয়ে যাবে, এদিকে খেয়াল করে কোনো লাভ নাই। আমি শুধু এটুকু বলবো, আমার বাবা যখন দায়িত্বে ছিলেন এই মাদ্রাসায়, বাবা মারা গেছেন বহু বছর হয়ে গেছে, দায়িত্বে থাকা অবস্থায় না হয় কেউ সাহস করে বিরোধিতা করে না। দায়িত্ব বাবা মারা যাওয়ার পরও আজ পর্যন্ত কেউ এটা বলতে পারে না যে 1 টাকা বাবা আত্মসাৎ করছে, কোনো সুবিধা নিচ্ছে। আমার বাবা কোভিড হাই স্কুলের দায়িত্ব ছিলেন বহুদিন, কখনো এখান থেকে কোনো ভাতা নিতেন না, চা নিজে খাওয়াতেন। তো আমি এটা বলতে চাই যে আজকে আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় আছেন, উনি শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল আলম সাহেব, আমাদের শামসুল দুলাল, যিনি ধরেন এই অঞ্চলে অনেক গুরুত্বপূর্ণ কাজে উনি ভূমিকা রেখেছেন, কখনো টাকার লোভ ছিল না, এই কথা কেউ ওনাকে ওনার বিরুদ্ধে অভিযোগ আনতে পারবে না। এলাকার বিষয়ে, স্বাধীনতার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএনপির অনেক বছর দায়িত্ব ছিল, কোথাও লুটপাট করছে, কিছু করছে, অর্থনৈতিকভাবে কারো ক্ষতিগ্রস্ত করছে, এই অভিযোগ নিতে আসবে না, বলতে পারবে না। হ্যাঁ, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে হয়তো কারো হুমকি রাখতে যাইয়া কারো কথা অপছন্দ হয়েছে, কারো বিরুদ্ধে গেছে, সেটা বলতে পারবে। ওনার ছেলে আমাদের নাজরুল হোসেন ডালিম, সে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, আমি পাশ করছে, তাকে আর আমাকে আজ আপনারা আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের হয়তো এই আন্তরিকতার কারণে, মাদ্রাসার কর্তৃপক্ষ আমাদের প্রতি ওনাদের যে সহানুভূতি অথবা আস্থা বিশ্বাসের কারণে ওনারা আমাদেরকে এখানে আনছেন। আমরা এটুকু আপনাদেরকে বলবো, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, যেটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা যাওয়ার সময় সুনাম নিয়ে মাদ্রাসা থেকে যেতে পারি। আপনারা যেন আমাদেরকে মনে রাখতে পারেন না, আগেকার ঘটনাগুলো যেরকম কখনো কেউ অস্বীকার করতে পারবে না, যারা সমালোচক তাদের কথা বাদে দিবেন, কিন্তু আগামী দিনও যেন আমাদেরকে সারা জীবন আপনারা মনে রাখতে পারেন, সেরকম কাজ করার আমরা চেষ্টা করবো। যদি আমাদের সামর্থ্যের মধ্যে না থাকে সেটা হয়েছে ভিন্ন কথা, কিন্তু আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না। আর একটা কথা বলি, আমাদেরকে দিয়ে যেন কোনো অন্যায় কাজ না হয়, কোনো ভুল না হয়, সেই দিকটা আপনারা মাননীয় অধ্যক্ষ মহোদয় আছেন, আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন, কোনোভাবে যেন আমাদেরকে দিয়ে কোনো অন্যায় কাজ না হয়, কোনো খারাপ কাজ না হয়, মানুষ সমালোচনা করতে পারে এবং কার্যত না হয়। এবং আপনারা সতর্ক থাকবেন যেন আমরা উভয়ই যেন সারা জীবন এই এলাকার মানুষের কাছে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কাছে, এলাকার মানুষগুলোর কাছে যেন আমরা স্মরণীয় হয়ে থাকতে পারি, এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। আমরা এক পক্ষ আরেক পক্ষের প্রতি নজর রাখবো, এক পক্ষ আরেক পক্ষকে সহযোগিতা করবো। আর একটা কথা বলবো, 1 মিনিট এই কথা বলে শেষ করবো। ইসলাম আসলে আমরা কেউ কেউ হয়তো এক একজন এক একভাবে নিজেদের মতো করে ব্যবহার করার চেষ্টা করি। আমাদের ইসলাম ধর্মটা কিন্তু এরকম না। ইসলাম ধর্মে সুনির্দিষ্টভাবে সব কিছু বলা আছে। আপনি মুসলিম হিসেবে আপনার অধিকার যেরকম ইসলাম ধর্মে সুরক্ষিত আছে, যে বেধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা আছে। আপনি মুসলিম হিসেবে আপনি তার অধিকারও পালন করতে পারেন না অন্যায়ভাবে। আর অধিকার শুধু কি আপনি অর্থ সম্পদ নিয়ে যাওয়ার অধিকার বলে না, আপনার কার আচরণের কারণে, আপনার কথাবার্তার কারণে কারো যদি সম্মানে হানি ঘটে, কারো আত্মসম্মানে আঘাত আসে, সেটাও কিন্তু আপনার অধিকার। সেটা যদি কেউ পূর্ণ করে, সেটার জন্য কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে, মৃত্যুর পর সেটার জন্য জবাবদিহি করতে হবে। ইসলাম আপনাকে সুনির্দিষ্টভাবে বলে দিছে যে আপনি আল্লাহ যে হক, নামাজ কালাম ইবাদত যা করেন, ভুল করেন, সেটা আল্লাহ সহজে ক্ষমা করবে। কিন্তু যদি আপনার কারণে আপনার কোনো ভাই, আপনার কোনো মুসলিম অথবা অমুসলিম, আপনার কোনো সমাজের পরপাশী যদি তার অধিকার ক্ষুণ্ণ হয়, কিন্তু ইসলাম আল্লাহ আপনাকে সেটা ক্ষমা করবেন না, যদি ওই যে ক্ষতিগ্রস্ত সেটি ক্ষমা না করে। কারণ আমরা অনেকে ইসলাম মানে নিজের মতো করি, আমরা যদি তার সমালোচনা করি, দেখবেন যে এমন হয়ে যাবে, মনে হয় যে আমরা আর মুসলিমের ভিতরে নাই। একটা কথা বলবে, আবার কেউ কাছে এমন সে হাজারো কথা বলবে আপনার বিরুদ্ধে, কিন্তু সেটাকে সে ওই যে ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে আপনার প্রতি, আপনার যে অধিকার, ইসলামিক অধিকার, মানবিক অধিকার, এই যে ক্ষুণ্ণ হচ্ছে, এই বিষয়টা সে অনুভব করে না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়, অনুভব করে না। ইসলামে সত্য সমালোচনাটা হচ্ছে কি গীবত। আমি যদি ভুল না করিয়া থাকি, দুজন আছেন যে সত্য, কিন্তু আপনি আমার অবসরে, আমি আপনার অবসরে আলোচনা করতেছি, আপনি শুনলে মনে কষ্ট পাবেন, ঘটনা সত্য, সেটাকে গীবত। আর সেই গীবত হচ্ছে মরা ভাইয়ের মাংস খাওয়া,
অথবা কোনো কোনো ক্ষেত্রে জিনার সাথে তুলনা করা হয়েছে। গীবতটাকে, গীবত সত্য, কিন্তু যদি আপনি আমার অবস্থানে আলোচনা করেন, আমি শুনলে মনে কষ্ট নেওয়ার সম্ভাবনা আছে, সেটা গীবত। আর যেটা মিথ্যা, অযথা সমালোচনা, ফেক একটি ভুয়া সমালোচনা করেন, মিথ্যা অভিযোগ করেন, সেটা কি করতে পারবেন? পেশা। ইসলামের পেশার সৃষ্টি হচ্ছে ভয়াবহ গুনাহ, ভয়াবহ অপরাধ। কিন্তু আমরা অনেকে কম বেশি জেনে, যারা জেনে না জেনে করি সেটা আরেকটা বিষয়। অনেকে আমরা আছি ভালোভাবে জেনে বুঝে আমরা খুব মারাত্মকভাবে কাজগুলো করে যাচ্ছি। সুতরাং যারা করি, এটা যদি মনে করি যে এই প্রতিশোধ আমরা তাদের বিরুদ্ধে হচ্ছে তারা নিতে হবে না, তাদের জন্য তো প্রতিশোধ, তাদের জন্য তো হয়েছে শাস্তিটা আল্লাহ পাকের পক্ষ থেকে, ইসলাম ধর্মের পক্ষ থেকে নির্ধারিত আছে। এটা আমার আপনি প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আমি ভুল করলে যেরকম একই অবস্থা, আপনি ভুল করলে একই অবস্থা। তো সেদিকে আর যাবো না। আমরা ইনশাআল্লাহ ভালো কাজ করার চেষ্টা করব, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের সামর্থ্যের মধ্যে। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আর বিশেষ করে আমাদের কাজী ফারুক কাকা এবং রুলান ভাই এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন সাথে জড়িত। আমরা অবশ্যই যে কোনো প্রোগ্রামে, যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা দুইজন সহ আরো আগে যদি কেউ এটার সাথে সদস্য থাকিয়ে থাকেন, তাদেরকেও আমরা পরামর্শ নেওয়ার চেষ্টা করবো, সাথে নিয়ে আমরা কাজ করবো। আমরা কাউকে বাদ দিয়ে না, যারাই সম্পৃক্ত থাকতে চায়, ভূমিকা রাখতে চায়, সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।